বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মদ কামরুজ্জামান তার ফাঁসি কার্যকর হওয়ার আগে ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ নামে একটি স্মৃতিচারণমূলক বই লিখেন। সেই বইয়ের একটি অংশে তিনি জিয়াউর রহমানের সাথে তার স্মৃতি, জিয়াউর রহমানের হত্যাকাণ্ড এবং ওনার জানাজার নামাজের বিষয়ে মুহাম্মদ কামরুজ্জামান তার স্মৃতিচারণগুলো তুলে ধরেছেন। সাবেক প্রেসিডেন্ট ও বিএনপি প্রতিষ্ঠাতা সম্পর্কে কি এই জামাত নেতা, সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। মুহাম্মদ কামরুজ্জামান বইয়ে লিখেন, জিয়াউর রহমানের লাশ রাঙ্গুনিয়ার এক পাহাড়ের পাদদেশে দাফন করা হয় খুব দ্রুততার সাথে। পরে অবশ্য সেনাবাহিনী তার লাশ উদ্ধার করে ঢাকা পাঠায়। ঢাকায় জিয়ার কফিন আনার পর রাজধানীতে অভূতপূর্ব এক পরিবেশের সৃষ্টি হয়। সেদিন ঢাকার পত্রিকাগুলোর প্রধান শিরোনাম ছিল কাঁদো বাংলাদেশ কাঁদো। মানিক মিয়া এভিনিউতে শহীদ রাষ্ট্রপতি জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। প্রথমে লাশ এনে রাষ্ট্রপতির কার্যালয়ের সামনে কিছুক্ষণ রাখা হয়। দৈনিক সংগ্রামের তখনকার জেনারেল ম্যানেজার নাজির আহমদ ভাই ও আমি গিয়েছিলাম সেখানে। তবে লাশ কাউকে দেখানো হয়নি। গুলিতে এতটাই বিধ্বস্ত হয়েছিল জিয়ার লাশ, যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। খুব কাছে থেকে ব্রাশ ফায়ার করে জিয়াকে হত্যা করা হয়েছিল। মানিক মিয়া এভিনিউ, আসাদ গেট থেকে ফার্মগেট, গোটা সংসদ ভবন, উত্তর ফার্মগেট সংলগ্ন সকল রাস্তা জনসমুদ্রে পরিণত হয়েছিল। অনেক চেষ্টা করেও আমরা ইসলামিয়া চক্ষু হাসপাতাল থেকে আর সামনে যেতে পারিনি। বিশ্ব ইতিহাসে এত বড় জানাজার নজির নেই। সাধারণ মানুষের হৃদয়ে জিয়া কতটা স্থান করে নিয়েছিলেন জানা যায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি তার প্রমাণ। চোখের পানি, শ্রদ্ধা ও ভালোবাসায় দেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াকে সেদিন বিদায় জানিয়েছিল। সংসদ ভবনের উত্তরে ক্রিসেন্ট লেকের পাশের উদ্যানে জিয়াকে সমাহিত করা হয়। প্রিয় ওয়ামি, 1980 সালের ফেব্রুয়ারি মাসের 7 তারিখ তোমার জন্মের পরদিন অর্থাৎ 8 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি জিয়ার সাথে আমার শেষ দেখা হয় মৌচাকে। ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইয়ুথ ওয়ামির উদ্যোগে আন্তর্জাতিক যুব সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি জিয়া এসেছিলেন মৌচাকে। সেদিন ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তারও ছিলেন তার সাথে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও ওয়ামির বাংলাদেশ প্রতিনিধি হিসেবে আমি ছিলাম এই সম্মেলনের প্রধান সংগঠক। যুব মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে আমরা এই যুব সম্মেলনের আয়োজন করি। যুব মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী প্রখ্যাত কলামিস্ট খন্দকার আব্দুল হামিদের পৃষ্ঠপোষকতায় সরকারের সচিব সফদর সাহেব, কমোডর আতাউর রহমান ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক যুগ্ম সচিব AFM ইয়াহিয়া ও আমি ছিলাম সম্মেলন ব্যবস্থাপনা কমিটির সদস্য। এশিয়ার 16টি দেশ থেকে বিভিন্ন ইসলামী যুব ও ছাত্র সংগঠনের বাছাই করা প্রতিনিধিগণ এই সম্মেলনে যোগদান করেন। সম্মেলন শুরুর আগের দিন মহান আল্লাহর ইচ্ছায় তুমি দুনিয়ায় বুকে এসেছ। সৈয়দ ফিরোজা বেগমের লালমাটিয়ার ক্লিনিকে 7 ফেব্রুয়ারি 1980 ঠিক মাগরিব নামাজের সময় তোমার জন্ম হয়। ওয়ামির কিছু প্রতিনিধি ক্লিনিকে তোমাকে দেখতে এসে তোমার নাম দিয়েছিলেন ওয়ামি। সেই থেকেই তোমার নাম হয়ে যায় ওয়ামি। তখন আজিমপুরের ছাপড়া মসজিদের পাশে একটি ছোট্ট টিনশেডের বাসায় আমরা থাকতাম। তোমার জন্মের সময়ও আমি কিন্তু প্রচণ্ড ব্যস্ত ছিলাম, কারণ সম্মেলনের প্রস্তুতি নিয়ে প্রতিদিন আমাকে মৌচাকে যেতে হতো। ঢাকা থেকে মৌচাক প্রায় 50 কিলোমিটার পথ। যা হোক, জিয়াউর রহমানের নিহত হওয়ার পরদিন সকালে আমি ভেসপা মোটরসাইকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলাম আমার বন্ধু চিকিৎসাধীন বন্দী আমিনুল হককে দেখতে। তিনি ঢাকা মেডিকেলের কেবিন ব্লকে ভর্তি ছিলেন। সেখানে তার চিকিৎসায় নিয়োজিত ডাক্তার খুরশিদের অফিসেই মনে হয় 10টার দিকে জানতে পারলাম গতরাতে রাষ্ট্রপতি জিয়াকে চট্টগ্রামে একদল সেনা সদস্য হত্যা করেছে। রেডিওতে এই খবর শোনার পর আজিমপুরের ফারুক বলল, জামান ভাই, এখন আপনার এখান থেকে চলে গিয়ে খোঁজ খবর নেওয়া দরকার। সেখান থেকে বিদায় নিয়ে আমি ও ফারুক সোজা মগবাজারে সাপ্তাহিক সোনার বাংলার কার্যালয়ের দিকে রওনা করি। রমনা থানার পাশ দিয়ে কাজী অফিসের গলি অতিক্রম করার সময় দেখলাম সংগ্রামের জেনারেল ম্যানেজার আমাদের নাজির ভাই নাজির আহমদ বগুড়া তার লাল ডাটসন গাড়ির ড্রাইভিং সিটে বসে দ্রুত গাড়ি নিয়ে বের হয়ে গেলেন। পাশে বসা অধ্যাপক গোলাম আজম। পরে জানলাম দেশের এই পরিস্থিতিতে কি ঘটে এবং পরিস্থিতি কোন দিকে যায়, তাই অধ্যাপক সাহেবের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি তাকে নিয়ে তার নিজের বাসা মোহাম্মদপুরে রেখেছিলেন। আমি লক্ষ্য করেছি সব সংকটময় সময়ে এই লোকটা খুবই সক্রিয় ভূমিকা পালন করেন। আমাদের ছাত্র জীবনেও যখন কোনো ঘটনা ঘটেছে দেখতাম কোথা থেকে যেন এসে হাজির হয়েছেন এবং পরামর্শ দিয়ে সাহস জুগিয়েছেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নাজির ভাই এই দায়িত্বটা পালন করে গিয়েছেন।